আজকে আমরা শিখব সূচকের ধারণা। গণিতে সূচকের ধারণা শেখা কেন গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য তোমাদের একটা গল্প বলবো আজকে। সেখানে একটা অঙ্ক না জানা রাজার গল্প বলবো। একদিন এক প্রতিযোগিতায় রাজ্যের এক জ্ঞানী ব্যক্তি জয়লাভ করার পর রাজা তাকে বললেন, তুমি যা চাও পুরস্কার হিসাবে চাইতে পারো। তখন জ্ঞানী ব্যক্তিটা বললেন যে, মহারাজ, দাবার বোর্ডে প্রথম ঘরে একটা চাল দিন, প্রতিটা ঘরে আগের ঘরে দ্বিগুণ চাল দিন, এবং 64টা ঘর মিলে যা চাল হবে সেই পুরো চালটা আমার চাই। রাজা তখন ভাবলেন, এ তো খুব সামান্য ব্যাপার। তোমরা এখানে একটা দাবার বোর্ড দেখতে পাচ্ছ। দাবার বোর্ডে তোমরা জানো কটা ঘর থাকে? 64টা ঘর থাকে। এখানে দেখো প্রতিটা লাইনে, এখানে দেখো 8টা করে ঘর আছে, আর এরকম 8টা লাইন আছে। তাহলে প্রত্যেকটা লাইনে যদি 8টা ঘর থাকে, তাহলে 8টা লাইনে 8 গুণ 8, 64টা ঘর আমরা পাবো। এবার আমরা এই যে জ্ঞানী ব্যক্তিটির, এই তোমাদের মনে হচ্ছে যে এটা এত সামান্য পুরস্কার, যে কিন্তু জ্ঞানী ব্যক্তির এই রকম পুরস্কার চাওয়ার কারণ আমরা অনুধাবন করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি যে আসলে সে কি চেয়েছে বা কতটা পরিমাণ চাল চেয়েছে, সেটা হিসাব করার চেষ্টা করি। চলো আমরা হিসাব করা শুরু করি। দেখো, প্রথম ঘরে একটা চাল রেখেছে। জ্ঞানী ব্যক্তিটা বলেছে কি দ্বিতীয় ঘরে প্রথম ঘরের ডবল, মানে এখানে দুটো আছে। 3 নম্বর ঘরে দেখো এই ঘরে ডবল, মানে এই ঘরটার ডবল হচ্ছে এই ঘরে আছে, মানে 4টে চাল আছে। তারপরে ঘরে 8টা চাল আছে, তারপরে ঘরে 16টা চাল আছে, তারপরে ঘরে 16 গুণ 2 32টা চাল আছে, তারপরে ঘরে 32 গুণ 2 64টা চাল আছে। তোমার তাও মনে হচ্ছে হয়তো বা সে কতটা চাল পেতে পারে, হয়তো বা সে 2 কেজি 4 কেজি চাল পেতে পারে বা 5 কেজি চাল পেতে পারে 64টা ঘরের শেষে। এখন তোমার শুরুতে এটা মনে হচ্ছে যে সবকটা ঘরে চাল জুড়লে, ধরো এখানে এই কটা চাল জুড়লে হয়তো 50 গ্রাম চাল হবে কিনা তার সন্দেহ আছে প্রথম লাইনটাই। তুমি ভাবছো যে বাকি কটা লাইনে হয়তো কত আর হবে, তেমন বেশি হবে বলে তো মনে হচ্ছে না। ঠিক আছে, দেখা যাক সে জ্ঞানী ব্যক্তি আসলে কতটা চাল পুরস্কার হিসাবে লাভ করে। আমরা হিসাব করা শুরু করি। দেখো, এখানে টেবিল দিয়ে তোমায় দেখিয়েছি। প্রথম ঘরে একটা, দ্বিতীয় ঘরে দুটো, 3 নম্বর ঘরে 4টে, 4 নম্বর ঘরে 8টা, 5 নম্বর ঘরে 16টা, 6 নম্বর ঘরে 32টা, তারপরে 64, তারপরে ঘরে 128, তারপরে ঘরে 256, তারপরে ঘরে 512। এইভাবে আমি যদি 30টা ঘরে হিসাব করি, 20 নম্বর ঘরে, প্রথম 20টা ঘরে হিসাব করি, 20 নম্বর ঘরে দেখো এখানে কত চাল হচ্ছে, মানে 5,24,288টা চাল। ঠিক আছে, প্রায় 5 লাখের উপরে চাল সে 20 নম্বর ঘরেই আছে। ঠিক আছে, কিন্তু সে কিন্তু শুধু, যদি আমি 20টা ঘরে চালও হিসাব করি, সে কিন্তু শুধু এই চালটা পাবে না, সে 19 নম্বর ঘরে চালও নেবে, 18 নম্বর ঘরে চালও নেবে, 17 নম্বর ঘরে চালও নেবে, এরকম। তাহলে এইগুলো যোগফল সে পাবে আর কি। শুধুমাত্র 20 নম্বর ঘরের চাল তো এত আছে, তার 19 নম্বর ঘরে চাল পাবে, 18 নম্বর ঘরে চাল পাবে। এবার দেখা যাক যে 64 নম্বর ঘরে, শেষ ঘরে, যে দাবার শেষ ঘরটা, সে কত চাল পায়। আমরা যদি হিসাব করি, মানে আমরা ক্যালকুলেটারে যদি হিসাব করে দেখি, সেখানে আমরা দেখতে পাবো 64 নাম্বার যে শেষ ঘরে এতটা চাল আছে, এতটা দানা আছে, চালের দানা আছে। তুমি এটা সহজে হিসাব বলতেই পারবে না, উচ্চারণই করতে, মানে বলতেই পারবে না যে আসলে এটা কত, সংখ্যাটা কত বড়, সেটা ভেবে বলতে হবে তোমাকে, মানে ভাবো। এবার আমার দেখা গিয়েছে মোটামুটি অ্যাভারেজ 1 কেজি চালে 45,000 খানা দানা থাকে। এবার আমরা ভাবি তাহলে এই এতগুলো দানা মানে কত চাল।
এতগুলো দানা মানে এতটা, এইটাকে যদি 45,000 দিয়ে ভাগ করি, এতটা দানা, তাহলে 45,000 দানা মানে 1 কেজি। তাহলে এইটাকে যদি আমি 45,000 দিয়ে ভাগ করি এই দানাটাকে, তাহলে আমি কত কেজি চাল আমরা হিসাব করে পাবো। ধরো এখানে ধরো এটা 90,000 মানে এটা 2 কেজি, ঠিক আছে। যদি এটা এরকম হয় 90,000 হলে 2 কেজি হবে, মানে এইভাবে হিসাব করে দেখা যাচ্ছে এইটাকে যদি আমি 35,000 দিয়ে ভাগ করি কত কেজি চালটা আমি পাবো। হ্যাঁ, কেন 45,000টা দানা নেয় 1 কেজি, তাহলে আমি এটাকে 35,000 দিয়ে ভাগ করলে তো কত কেজি আমি পাবো। তাহলে আমি দেখতে পাচ্ছি এত কেজি চাল আমি 64তম ঘরেই আমি পাচ্ছি। কিন্তু রাজাকে শুধু 64তম ঘরে চাল দিতে হয়নি, তাকে দিতে হয়েছে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 64তম ঘর। মানে একটা দাবার বোর্ডের যে সব কটা ঘরের মানে 8টা, এখানে 64টা যে ঘর আছে প্রতিটা ঘরের চালের যোগফল দিতে হবে। মানে সে এই কেজি চাল পাচ্ছে তা না, এটা তো 64তম ঘরের, 63তম ঘরেও এর কাছাকাছি, মানে এর অর্ধেক চাল আছে, তার অর্ধেক চাল 62তম ঘরে আছে। হ্যাঁ, এইরকম ভাবে সে হিসাব করে দেখা যাচ্ছে যে সে মোট চাল পাবে এত কেজি, ঠিক আছে। তাহলে বুঝে দেখো, রাজা প্রথমে হাসছিলেন, 20 নম্বর পর্যন্ত তার ধারণা সহজই ছিল। 30 নম্বর ঘরে গিয়ে সে চিন্তা শুরু হলো। 40 নম্বর ঘরে গিয়ে রাজকোষ আস্তে আস্তে মানে রাজকোষের অবস্থা খুবই খারাপ হতে শুরু করলো। রাজ্যের সব গুদাম মিলিয়েও এত চাল জোগাড় করা অসম্ভব। জ্ঞানী ব্যক্তিটি আসলে রাজাকে শিখিয়েছিলেন দ্বিগুণ বৃদ্ধি ছোট থেকে শুরু হলেও শেষে ভয়ঙ্কর বড় হয়ে যায়। জ্ঞানী ব্যক্তিটি যদি পুরস্কার হিসাবে পেতেন, জ্ঞানী ব্যক্তিটি 409 ট্রিলিয়ন কেজি চালের কাছাকাছি পেতেন, যা পৃথিবীর বহু বছরের চাল উৎপাদনের চেয়েও বহু বেশি। মানে ভাবো, পৃথিবীতে যে চাল উৎপাদন হচ্ছে বহু বছরে তার চেয়েও অনেক বেশি। মানে ভাবো তাহলে কতটা চাল হতে পারে। এবার তোমাকে যদি বলি 64তম ঘরে বা শেষ ঘরে কত চাল, সেটা সূচকের সাহায্য ছাড়া বলো, হিসাব করে বলো। মানে এই সংখ্যাটা যদি আমি বলি এত কিছু, এই যে হিসাব করে বার করা, এটা অনেকই কঠিন হয়ে পড়বে। কিন্তু সূচক দিয়ে আমি সহজে প্রকাশ করতে পারবো যে আসলে কত কেজি চাল হতে পারে, সে তিনি কত কেজি চাল পেতে পারতেন সেটা সহজেই বার করা যাবে। আচ্ছা, সূচকের ধারণাতে আমরা বোঝার চেষ্টা করি যে নিধান আর সূচক বলতে কি বুঝি, সেটা প্রথম আমরা জানার চেষ্টা করব। দেখো, যে তোমরা জানো যে এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ার, এক্স 3 বার এক্স গুণ করলে এক্স কিউব পাচ্ছি। যদি আমরা n বার এক্স গুণ করে পাই তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার এন। এটাকে আমরা এক্স টু দি পাওয়ার এন হিসাবে আমরা পড়ি। অর্থাৎ এখানে বলতে পারি যে এক্সকে যদি আমি n বার গুণ করি তাহলে যে গুণফল, এই যে গুণফল দেখতে পাচ্ছি সেই গুণফলটা কি বলছে, যে এক্স এর n তম ঘাত, এক্স এর গুণফলকে কি বলছে, এক্স এর n তম ঘাত। এবং এখানে যে নিচে যে বোঝা আছে এইটাকে বলছে নিধান, আর এন কে বলছে এক্স এর ঘাতের সূচক। তাহলে তাহলে এখানে যদি এক্স স্কোয়ার মানে কি, এখানে এক্স হচ্ছে নিধান আর 2 হচ্ছে এক্স এর ঘাতের সূচক। আর এক্সকে আমি নিধান বলতে পারি, এক্সকে আমি বেস বলতে পারি, হ্যাঁ এক্সকে নিধান বলতে পারি বা বেস ভিত্তি বলতে পারি বা ভিত্তি বলতে পারি, ঠিক আছে। আর এনকে কি বলবো আমরা, সূচক, ঠিক আছে। এনকে আমরা বলবো সূচক। ধরো আমি লিখলাম এক্স টু দি পাওয়ার 9, তাহলে এখানে আমি বলবো যে এক্সকে 9 বার গুণ করা হয়েছে এবং এক্স হচ্ছে বেস বা নিধান এবং 9 হচ্ছে সূচক। আচ্ছা, এবার নিধান কি আমরা সেটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আচ্ছা, ধরো আমি তাহলে বাংলায় কিছু ইংরেজি টার্মগুলো আছে, পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার মানে হচ্ছে ঘাত। আচ্ছা আচ্ছা, বেস হচ্ছে নিধান, বেস হচ্ছে নিধান। আচ্ছা, তারপর আর হচ্ছে বেস নিধান আর বেস আর নিধান জানলেই হবে, ঠিক আছে। এবার আমরা নিধান বলতে কি বুঝি সেটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। দেখো প্রথম উদাহরণে দেখো 2 এর কিউব, 2 কিউব লেখা আছে, মানে এটাকে 2 কিউব লেখা আছে। 2 কিউব এখানে বেস কি 2 আর সূচক কি 3। আচ্ছা, এখানে দেখো 2 বারবার গুণ হচ্ছে,
সেইটা কি হচ্ছে, তাহলে দুইটা হচ্ছে বেস। আর এখানে 5^1 মানে কি, মানে এক্স এর 5তম ঘাত, 5 নম্বর। তাহলে আমি এটাকে লিখবো 5, কবার লিখবো, একবার লিখবো, যেহেতু মানে সূচক 1 আছে, মানে ঘাতের সূচক হচ্ছে 1, তাই জন্য আমি একবার লিখেছি 5কে। তাই x⁴, যদি x⁴ লিখি মানে কবে লিখবো, এক্স কে কবার লিখবো, এক্স লিখবো যেটা নিচে আছে, এক্স এর এটা কত, 4তম ঘাত, মানে এক্স কে আমি 4 বার লিখবো। তাহলে এখানে কি লিখতে পাচ্ছি, ভাঙার পরে 4তম ঘাত হলে 4 বার লিখবো, 5তম ঘাত হলে 5 বার লিখবো। এবার দেখো এখানে এই ভাঙার পরে আমি কি দেখতে পাচ্ছি, যে এক্স দেখতে পাচ্ছি, তাহলে এক্সটা হচ্ছে এর বেস বা নিধান, ঠিক আছে। আর কতবার এক্স গুণ হয়েছে সেটা হচ্ছে তার সূচক। এবার সূচকে আমাদের অনেক ভুল ধারণা থাকে, আমরা সূচকে বেস চিনতে অনেক সময় ভুল করি। তাহলে আমরা আমাদের ভুল ধারণাগুলো বা সম্ভাব্য ভুল ধারণাগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করি, বা মিসকনসেপশনগুলো আর কি ঠিক করার চেষ্টা করি। দেখো মাইনাস দেখে, মানে বিয়োগ চিহ্ন দেখে অনেক সময় আমরা বেসকে আমরা ভুল ধরি, চিনতে পারি না। দেখো -2³ মানে অনেক সময় আমরা ভাবি, -2³ মানে ভাবি যে এখানে বেস হচ্ছে 2, কিন্তু না, বেস হচ্ছে এখানে -2। কেন না, দেখো সূচক, এখানে সূচক কি দেখতে পাচ্ছ, এখানে 3 আছে, 3 হচ্ছে সূচক। এবার তাহলে 3টে আমি জায়গা নির্দিষ্ট করে ফেলি। এবার সূচকের নিচে যেটা আছে সেটাই হচ্ছে বেস। সূচকের নিচে কি আছে, -2, -2 আর -2। তাহলে -2টাই বারবার আমার গুণ হচ্ছে। তাহলে এখানে বেস বা নিধান হচ্ছে -2। তাই ব্র্যাকেটের ভেতরে যা আছে সেই, তাহলে এখানে পিন পয়েন্ট কি, ব্র্যাকেটের ভেতরে যা আছে তার পুরোটাই হচ্ছে বেস। এবার ব্র্যাকেট না থাকলে মাইনাস বেসের নয়, ঠিক আছে। একটা পয়েন্ট হচ্ছে, 2 নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে ব্র্যাকেট না থাকলে মাইনাস বেসের নয়। ধরো এটা বলছে যে -2^4, অনেকে দেখে বলবে বাবা এটা প্রথম পয়েন্টটা দেখার পরে দ্বিতীয় ক্ষেত্রে আবার অনেকে বলবে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হয়তো -2টা বেস, 2 বেস না, কিন্তু এটাও ভুল। তাহলে যদি সূচকের নিচে যেটা আছে, যেটা দেখতে পাচ্ছ, যেটাকে তোমার বেস মনে হচ্ছে, সেটা যদি ব্র্যাকেটের মধ্যে বন্দি থাকে তাহলে ব্র্যাকেটটা পুরোটাই বেস হয়ে যাবে। আর যদি বন্দি না থাকে তাহলে এমনি শুধুমাত্র যেই সংখ্যাটা দেখতে পাচ্ছ কোনাকুনি সেটা সংখ্যা হোক বা চলরাশি হোক বা ধ্রুবক হোক, মানে যেমনই হোক সেটাই বেস হয়ে যাবে। তাহলে অর্থাৎ -2³ এটা আসলে কি বোঝাতে চাইছে, আমি যদি ভেঙে বলি, এখানে সূচক হচ্ছে 4, ওপরে যেটা লেখা আছে সেটা হচ্ছে সূচক। তাহলে আমি 4টে ঘর আমি নির্দিষ্ট করে দিলাম, 4টে ঘরে লিখবো, নিচে যেটা লেখা আছে 2, 2, 2, 2, এখানে গুণ চিহ্ন বসিয়ে দিলাম মাঝখানে। তাহলে এই যে আর মাইনাস চিহ্নটা একবারই বসালাম যেটা প্রথমে আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 2টাই বারবার গুণ হচ্ছে, তাহলে 2টা হচ্ছে বেস, ঠিক আছে। এবারে ফ্র্যাকশন মানে কি হচ্ছে, ভগ্নাংশ। ধরো এটা হাফ, এটা একটা ফ্র্যাকশন, ঠিক আছে। এই ভগ্নাংশ দেখে অনেক সময় আমরা বেস বা নিধান বলতে, বেস বলতে আমরা সবসময় নিধানই বুঝে নেবে, বেস মানে নিধান, ঠিক আছে। এটা আমরা বেস বলছি, তোমরা এটা নিধান ধরে নেবে, ঠিক আছে। এবার এখানে যদি 1/3 স্কোয়ার, এটা মুছে ফেলি, এখানে দেখো 1/3 স্কোয়ার, 1/3 স্কোয়ার মানে আমরা বোঝার চেষ্টা করি, এখানে তো ওপরে যেটা আছে সেটা কি বলেছি, সূচক, এবং সেইটা অনুযায়ী আমি জায়গা নির্দিষ্ট করে ফেললাম দুটো। দেখো আমি আন্ডারলাইন করছি মানে বোঝাবার সাথে করছি, তার মানে তোমরা আন্ডারলাইন করবে এমন না, যে আমি আসলে বলতে চাইছি কটা জায়গা ফিক্স করছি, সিট হিসাবে অ্যারেঞ্জ করছি, যে চলরাশি বা ধ্রুবককে বসাবার জন্য। ধরো এখানে দুটো জায়গা আমি ফিক্স করলাম, মাঝখানে গুণ চিহ্ন। এবার কি বসাবো, ব্র্যাকেট। দেখো 2 এর নিচে এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট মানে পুরোটাই বসে যাবে, পুরোটা 1/3 গুণ 1/3। তাহলে এখানে 1/3টাই বারবার গুণ হচ্ছে, তাহলে 1/3টাই হচ্ছে বেস বা নিধান, এবং যেহেতু 1/3 কবার গুণ হচ্ছে 2বার, তাই জন্য 2টা হচ্ছে সূচক। এবার এক্সপ্রেশনে এক অংশকে বেস ধরা, মানে কোনো পুরোটা মানে কিছু অংশকে বেস ধরে নাও, এটা একটা ভুল ধারণা হয় ছাত্রছাত্রীদের মধ্যে, ভুল ধারণা আছে। ধরো আমি লিখলাম x + 2 ⁵, ঠিক আছে।
এখানে অনেকে ভাবে এক্স হচ্ছে বেস, কেউ ভাবে 2 বেস, কিন্তু তাহলে আচ্ছা এখানে প্রথম কনফিউশন ক্লিয়ার করার জন্য আমরা এটা ভেঙে ফেলি। দেখো এক্স প্লাস টু হোল টু দি পাওয়ার 5, এটা মানে কি? এটা মানে দেখো 5 সূচক, তাহলে 5টা আমার নির্দিষ্ট সিট। এবার মাঝখানে গুণ চিহ্ন আছে, নিচে যেটা আছে কোনাকুনি দেখো ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে এটা বসিয়ে দিই। দেখো ভাঙার পরে আমি এক্স প্লাস টুটা বারবার দেখতে পাচ্ছি, এক্স কিন্তু বারবার দেখতে পাচ্ছি শুন না, এক্স প্লাস টুটা আমি বারবার দেখতে পাচ্ছি, তাহলে এক্স প্লাস টুটা হচ্ছে এর বেস বা নিদান, এবং 5 হচ্ছে সূচক। আচ্ছা কোএফিসিয়েন্ট বাদ দেওয়া, কোএফিসিয়েন্ট সম্বন্ধে বিস্তারিত আলোচনা আমরা অন্য চ্যাপ্টারে জেনেছি, অন্য অধ্যায়ে জেনেছি, এখানে আমরা বিস্তারিত আলোচনা করছি না। আমরা দু একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করছি যে যে কোএফিসিয়েন্ট বলতে কি বোঝাচ্ছে। কোএফিসিয়েন্ট বলতে আমরা কি বুঝি, ধরো এখানে 2x প্লাস 3, এখানে x এর সহগ বা কোএফিসিয়েন্ট বা সহগ হচ্ছে 2। ধরো 2x স্কোয়ার, এখানে x স্কোয়ারের সহগ হচ্ছে 2 বা কোএফিসিয়েন্ট 2, এরকম কোএফিসিয়েন্ট বলতে এটা। আর বিস্তারিত আলোচনা আমি করছি না, কেননা এই চ্যাপ্টারে আলোচনা করতে গেলে ভিডিও আরো বড় হয়ে যাবে, ঠিক আছে। ধরো এখানে বললাম 3x হোল টু দি পাওয়ার 4, এটা আসলে কি, এটা মানে এটা অর্থ কি? 3x হোল টু দি পাওয়ার 4 এটা মানে কি? আচ্ছা 3x হোল টু দি পাওয়ার 4 মানে দেখো উপরে 4 আছে, মানে 4টে আমার সিট আছে, 4টে সিট আছে। 4টে সিটে কি লিখবো? ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে আমরা সেটা লিখে দেবো, মাঝখানে আমরা গুণ চিহ্ন বসিয়ে নেবো। দেখো এটা গুণ চিহ্ন, এটা এক্স, ঠিক আছে, কনফিউশন আর বিষয় নেই। তাহলে এখানে 3xটা 4বার গুণ হয়েছে, তাহলে এখানে এক্স 3xটা বারবার দেখতে পাচ্ছি, 3xটা হচ্ছে আমার বেস হবে বা নিদান হবে, ঠিক আছে। তো এখানে যদি শুধু এক্সটা না কিন্তু 3xটা বারবার গুণ হচ্ছে, তাই জন্য 3xটাই হচ্ছে পুরোটা বেস। এবার পাওয়ার অফ পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে ঘাত, মানে ঘাতের ঘাত, মানে সে ওই এখানে অনেক এই ধরনের সমস্যাতে অনেকে কনফিউজ হয়ে যায়, ঠিক আছে। এই ধরনের সমস্যাটা কিভাবে আমরা সমাধান করতে পারি সেটা আমরা বুঝবো। এখানে বলছে যে 2 কিউব হোল টু দি পাওয়ার 4, এটা মানে কি? আচ্ছা 2 কিউব হোল টু দি পাওয়ার 4 এটাকে আমরা ভাঙার চেষ্টা করি, এটাকে ভাঙি যদি আমি, দেখো 2 কিউব হোল টু দি পাওয়ার 4 যদি ভাঙি, 4 কি উপরে আছে, 4টে সিট। এখানে 2 কিউবটাকে আমি লিখে দিলাম, বসিয়ে দিলাম, নিচে যে বসে আছে তাকে বসিয়ে দিলাম। আচ্ছা যদি আমি ভেঙে লিখি, দেখো 3 কবার আছে, এখানে 2 কবার আছে, এখানে 3টে 2 আছে, এখানে 3টে 2 আছে, এখানে 3টে 2 আছে, এখানে 3টে 2 আছে, তাই 2 কটা আছে মোট? 3 3 6 6 3 9 4 12, তাহলে কটা আছে? 12টা। দেখো আমি কি গুণ করলে 12 পাবো নাকি যোগ করলে 12 পাবো? আমরা দেখতে পাচ্ছি গুণ করলে 12 পাবো, তাহলে গুণ করেই আমরা সঠিক উত্তর পেতে পারি, তাই জন্য হচ্ছে 3 গুণ 2 টু দি পাওয়ার 3 ইন্টু 4। দেখো ভেঙে দেখো আসলে এটা আমি কি বলতে চাইছি, 2 কিউব মানে এই যদি এই সিটটা আছে আসলে লেখা আছে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এই সিটটা লেখা আছে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এরকম 4টে সিটে লেখা আছে মোট এরকম, তাহলে আমরা 12টা 2 পাচ্ছি, তাই জন্য হচ্ছে এটা মানে 12। 2 কিউবকে ভাঙলে আমি আসলে এমন পাবো, ঠিক আছে। প্রতিটা সিটকে যদি আমি প্রতিটা সিটে আবার ভাঙি মানে এমন এমন করে পাবো, মানে আমি এমন, মানে আমি আসলে 2 কিউবকে যদি আমি ভেঙে লিখি তাহলে আমি একটু দেখিয়ে দিই, একটা উদাহরণ ক্লিয়ার করলে পুরোটা ক্লিয়ার হবে। টু কিউব হোল টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 কিউব 2 কিউব 2 কিউব 2 কিউব। দেখো এই সিটটাকে যদি আমি ভাঙি, প্রথমটাকে যদি ভাঙি এমন আমরা দেখতে পাবো
3 নাম্বারটাকে এমন দেখতে পাবো, 4 নাম্বারটাকেও এমন দেখতে পাবো, মানে সবকটাতে তিনটে 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 তিনটে, মোট আমি 12টা দেখতে পাচ্ছি 2, তাই জন্য হচ্ছে 12। আচ্ছা, যদি কোনো যা কনফিউশন হয় তোমরা ভেঙে ফেলবে, ভেঙে দেখতে পাবে। আচ্ছা, এবার নিধান। নিধান বলছে, নিধান মানে হচ্ছে, অর্থাৎ নিধানকে যদি সংখ্যায় বলি, কোন সংখ্যাকে গুণ করা হচ্ছে, সেটা হচ্ছে নিধান। আর সূচক মানে কি, কয়বার গুণ করা হচ্ছে। ঠিক আছে, এবার আমরা কিছু সূচকের নিয়ম আমরা জানবো এবং সেটা কেন হচ্ছে সেটা সংক্ষেপে বোঝার চেষ্টা করব। দেখো, এখানে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। এটা কেন? দেখো, 2 কিউব মানে জানো 3টে 2 এর গুণফল, আর 2 স্কোয়ার মানে জানো 2টো 2 এর গুণফল। তাহলে যদি দুটো গুণ করি, দেখো যদি পাশাপাশিটাকে গুণ করি, 2 কিউব মানে এটা লিখলাম, এটা 2 কিউব, এটা হচ্ছে 2 কিউব। আর তার সঙ্গে 2 স্কোয়ারে যদি গুণ করি, এটা 2 স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলে আমি ভাঙলে এটা পাবো। দেখো মোট আমরা কটা পাচ্ছি, তাহলে পাশাপাশি একসঙ্গে লিখলে কি পাচ্ছি, 5টা 2 পাচ্ছি। এখানে 2টো 2 আর এখানে 3টে 2, এখানে 3টে 2, এখানে 2টো 2, মোট কটা 2 পাচ্ছি, মোট হচ্ছে 5টা 2 পাচ্ছি। তাই জন্য এটা যোগ হচ্ছে। তাহলে এখানে এটা 6 এই জন্য হচ্ছে না, কেন হচ্ছে না, এখানে 3, এখানে এটা যদি এখানে যদি 2 কিউব, আসলে এটা 3টে 2, আর 2 স্কোয়ার এটা হচ্ছে 2টো 2। তাহলে 3টে 2 আর 2টো 2কে পাশাপাশি দেখলে আমি মোট কটা দেখতে পাশাপাশি দেখতে পাবো, 6টা 2 পাশাপাশি দেখতে পাবো না, আমি 5টা 2 পাশাপাশি দেখতে পাবো। তাই জন্য আমি এটা হচ্ছে যোগ হচ্ছে। যদি 6টা 2 পাশাপাশি দেখতে পেতাম তাহলে নিশ্চয়ই গুণ হতো, কিন্তু যেহেতু আমরা কটা, তোমরা এমনি ভাবো না, ফুর্ত মনে রাখার দরকার নেই। যদি এমনি ভাবো, দেখো না, এখানে যদি আমি 2 কিউব মানে এখানে 3টে 2 পাশাপাশি লেখা আছে, আর এখানে মানে কি গুণ চিহ্ন দিলাম, দিয়ে এখানে 2টো 2 পাশাপাশি লেখা আছে, মোট কটা 2 পাশাপাশি লেখা আছে, 5টা 2। তাই জন্য হচ্ছে যোগ হচ্ছে। আচ্ছা, তাহলে মনে রাখার নিয়ম, একই জিনিস জড় হলে সংখ্যায় বাড়ে, যদি একই জিনিস সংখ্যায় জড় হলে সংখ্যায় বাড়ে এমন ভাবতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এর মানে কি? এর মানে হচ্ছে, দেখো যদি আমি ধরো উপরে 2 টু দি পাওয়ার 4 লেখা আছে আর নিচে আছে 2 টু দি পাওয়ার স্কোয়ার, যদি আমি এটা কাটাকুটি করো, দেখো যদি এটাই ভাগ করো, 2 স্কোয়ার বাই 2, 2 টু দি পাওয়ার 4 বাই 2 স্কোয়ার করো, তাহলে কাটাকুটি হয়ে দেখো কটা 2 পড়ে আছে, দুটো। যদি কাটাকুটি হলে দেখো, যদি আমি কাটাকুটি করি কি হবে, দেখো এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2 কেটে গেল, কটা 2 পড়ে আছে, 2টো 2 পড়ে আছে। তাহলে দেখো 4টে 2 থেকে 2টো 2 বাদ দিচ্ছ, তাহলে কটা 2 পড়ে থাকবে, 2টো 2 আছে। ধরো 2 টু দি পাওয়ার 5 বাই 2, 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব বলতে পারো। তাহলে এখানে কি বলতে চাইছি, ওপরে 5টা 2 দেখতে পাবে, এখানে কত দিয়ে লেখা আছে, 5টা 2। তাহলে এখানে নিচে কটা 2, 3টে 2 আছে। তাহলে উপরে 5টা 2 থেকে 3টে 2 কাটাকুটি হয়ে যাবে, দিয়ে কটা 2 পড়ে থাকবে, 2টো 2। তাহলে দেখো সেটা বিয়োগ ফলের সঙ্গে সেম, তাই জন্য বিয়োগ হচ্ছে। যদি এখানে 6টা, উপরে যদি 10টা থাকে, নিচে যদি ওপরে যদি 10টা 2 থাকে, এরকম 10, উপরে ধরো এরকম 10টা 2 আছে, আর নিচে ধরো 6টা 2 আছে, তাহলে 6টা 6টা ক্যান্সেল করে দেবে, নিচে 6টা, উপরে 6টা ক্যান্সেল হয়ে যাবে, উপরে তো 4টে 2, 4টে 2 পড়ে থাকবে। তাই জন্য এটা অর্থাৎ বাদ যাচ্ছে, মানে কটা কাটছি। এবার এ টু দি পাওয়ার এম এর হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম এন গুণ হচ্ছে। দেখো এটা কেন হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি, যে 2 কিউব, ধরো 2 কিউব স্কোয়ার, এর মানেটা কি, এর মানে কি, এর মানে আমরা আগেই জেনেছি, 2 কিউব মানে ধরো দুটো সিট আছে, দুটো সিটে 2 কিউব আর 2 কিউব বসানো আছে। এবার যে আরেকটু ভাঙি, দেখো এখানে প্রথম সিটে 3টে 2, দ্বিতীয় সিটেও 3টে 2, তাহলে মোট কটা 2 পাশাপাশি দিতে পারছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাই 6টা 2 আছে, তাই 2 টু দি পাওয়ার 6। এটা আমি গুণ করেই পেতে পারি, দিশি যোগ করে পেতে পারি না। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে। তাহলে পাওয়ারের পরে পাওয়ার মানে পুরো সেটটা হচ্ছে গুণ করতে হবে, এটা বুঝলাম। তারপরের হচ্ছে পয়েন্ট হচ্ছে এ বি হোল টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। এটা মানে কি, ধরো আমি একটা উদাহরণ নিয়ে ভাঙার চেষ্টা করি, 2 ইন্টু 3 তার হোল স্কোয়ার মানে কি, ওপরে 2 আছে মানে দুটো সিট, 2 ইন্টু 3, 2 ইন্টু 3। ঠিক আছে,
এবার দেখো এখানে 2 কবার লেখা আছে, 2 দেখতে পাচ্ছ 2বার লেখা আছে, পাশাপাশি 2 কবার লেখা আছে 2, 3 কবার লেখা আছে 2, তাই জন্য 3 স্কোয়ার 2 স্কোয়ার হচ্ছে। তাই দেখো এইভাবে আমরা আসলে পাচ্ছি সূত্রটা, 2 কবার আছে দুটো, 3 কবার আছে দুটো, তাই জন্য এইভাবে লিখছি। তাহলে কারণ প্রতিটা জিনিস যদি এখানে দেখো প্রতিটা জিনিস n বার থাকবে, তাই জন্য হচ্ছে n বার থাকলে আর কি এক্ষেত্রে বলছে n এর কথা বলছে, এখানে যে n বলছে এক্ষেত্রে যে ফর্মুলা বা নিয়মের কথা হিসাবে বলছে, ঠিক আছে, নিয়মের এখান থেকে n কথাটা এসছে এখানে। তাহলে ভিতরে যা আছে সবার উপর সূচক চলে যাবে, ঠিক আছে। ধরো এখানে লেখা আছে এ বি সি হোল স্কোয়ার, তাহলে এখানে লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা এইভাবে, ঠিক আছে। আচ্ছা এ বাই বি হোল টু দি পাওয়ার এন, এটা মানে কি, এটাও ধরো আমি লিখলাম, এটা এই লেখাটা এটা ভেঙে লিখছি 2/3 হোল স্কোয়ার, এটা মানে কি, দুটো চেয়ার আছে, 2/3 একবার লিখলাম, এখানে 2/3 একবার লিখলাম, গুণ চিহ্ন। তোমরা জানো ভগ্নাংশে যদি গুণ করি লবের সঙ্গে লবের, হরের সঙ্গে হরের গুণ হয়, অর্থাৎ আমরা বলতে পারি 2 × 2/3 × 3, তাহলে ওপরে কি কটা 2, দুটো 2, নিচে কটা 3, দুটো 3, তাহলে এইভাবে আমরা ফর্মুলাটা আসছে, ঠিক আছে। এবার a টু দি পাওয়ার 0 মানে 1, এটা অনেকের কনফিউশন হয় যে a টু দি পাওয়ার 0 মানে 1 কেন। দেখো পাওয়ারের ভাঙার সময় সেটা কি ভাঙছি, সেটা কিভাবে ভাঙছি সেই ধারণা থেকে এখানে আমি উত্তর আমরা পেতে পারি। ধরো আমি লিখলাম a টু দি পাওয়ার 4, তাহলে আমি এটাকে লিখতে পারি 4কে আমি কিভাবে লিখতে পারি, সেই সমস্ত উপায়কেই আমি ভাবার চেষ্টা করবো। ধরো আমি লিখলাম 4কে লিখলাম 1 + 3, এটাও ঠিক আছে। আবার এটাকে লিখতে পারি 2 + 2, এটাও লিখতে পারি। আবার এটা লিখতে পারি যে 4 + 0, এটাও লিখতে পারি। ধরো আমি এটা লিখতে পারি যে 2 + 6 - 4, এটা লিখতে পারি, এভাবে লিখতে পারি। অনেক রকম উপায় আছে। ধরো আমি লিখলাম 4কে, ধরো আমি লিখলাম a টু দি পাওয়ার 4কে আমি লিখলাম যে a টু দি পাওয়ার 4 এর জায়গায় লিখছি, এটা লিখলাম। দেখো এই দুটো সেম আছে কিনা, দেখো এখানে দেখো 2 আর 6, 8 থেকে 4 বাদ দিলে 4, এটার সঙ্গে ম্যাচ হচ্ছে। আর এবার এটাকে যদি আমি ভেঙে লিখি, এটাকে আমি লিখতে পারি যে a স্কোয়ার গুণ a টু দি পাওয়ার 6 গুণ a টু দি পাওয়ার -4, ভাঙলে এমন লিখতে পারি। এবার যে a টু দি পাওয়ার 0 মানে 1, এটা কিভাবে পাচ্ছি, ধরো তুমি জানো যে ধরো কোনো সংখ্যা আছে x/x, যেখানে xটা 0 না, তাহলে আমরা বলতে পারি এটা 1, কেন x কেটে যাবে, এটা 1 পাবো। কিন্তু x কে 0 হওয়া যাবে না, কেন না তুমি জানো কোনো সংখ্যা নিচে যদি 0 বসায় সেটা অসংগত হয়ে যায়, স্যার এর মান নির্ণয় করা সম্ভব না। 1 নিচে যদি 0 থাকে, নিচে 0 থাকলে কেন অসংগত হয় সেটা একটা ভিন্ন প্রসঙ্গ, সে বিষয়ে আমি যাচ্ছি না, আমরা এখন এই অধ্যায়ে থাকতে চাইছি। যা কোনো সংখ্যা, এবার ধরো a টু দি পাওয়ার 0, তাহলে আমি লিখতে পারি তো যে 2 - 2, 0 এর জায়গায় 2 - 2 লিখতে পারি। এবার 2 - 2 মানে কি, a টু দি পাওয়ার 2 ইন্টু a টু দি পাওয়ার -2, এটা লিখতে পারি। আবার আমরা পরে জানবো a টু দি পাওয়ার -2 মানে, a টু দি পাওয়ার -2 মানে আমরা জানবো যে 1/a স্কোয়ার। দেখো a স্কোয়ার কেটে গেল, এটা 1 আসলো, এইভাবে আমরা 1 পাচ্ছি, ঠিক আছে। এই দেখো পরেরটাতেই আছে যে a টু দি পাওয়ার -n মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার n। এর অ্যাপ্লিকেশনটা হচ্ছে বা এর প্রয়োগটা হচ্ছে আগেরটা আমরা করেছি, ঠিক আছে। a টু দি পাওয়ার -n মানে হচ্ছে a টু দি পাওয়ার 1/a টু দি পাওয়ার n, মানে ধরো a টু দি পাওয়ার -5 আছে, তাহলে তুমি এখানে লিখবে 1 লিখবে, শুধু মাইনাসটা বাদ দিয়ে পুরোটা নিচে লিখে দেবে। ধরো a টু দি পাওয়ার -7 আছে, তাহলে তুমি কি করবে 1 লিখবে, নিচে হরে হিসেবে লিখবে, মাইনাসটা বাদ দিয়ে যেটা পুরোটা লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা a টু দি পাওয়ার -7 মানে কি,
ধরো a⁻7 আসলে বিষয়টা কি, ধরো এটা বলতে চাইছি -7কে কি লিখতে পারি, -1 -1 -1 -1 -1 -1, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা -1, তাহলে -1 পাশাপাশি লিখে দিলাম, কটা, তিনটে দুটো পাঁচটা ছটা সাতটা, দেখো সাতটা হয়ে গেছে। তাহলে এখানে দেখো প্রত্যেকটাই 1/a 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 1/a, তাহলে 1/a কটা, 1/a সাতটা, 1/a তিনটে 307টা, 1/a 1/a আর 1/a⁴ একই ব্যাপার। ধরো অর্থাৎ আমি বলতে চাইছি 1/a মানেও যা, 1/a⁴ মানেও তাই, মানে অর্থাৎ পাওয়ারে কিছু না থাকলে, মানে ঘাতে কিছু না থাকলে, সূচকে কিছু না থাকলে, তাহলে আমরা সেটাকে 1 ধরে নেবো। মানে 1/a লেখা আছে মানে আমি ধরে নেবো 1/a⁴ লেখা আছে। ঠিক আছে, এইভাবে ভাঙছি আসলে। তাহলে এখানে কটায় 1/a আছে, সাতটা 1/a আছে, তাই জন্য a⁴ হয়ে গেল। কটা 1/a আছে দেখতে পাচ্ছ, সাতটা 1/a আছে, তো সাতটা 1/a লিখলাম, উপরে 7 দিকে দিলাম, কারণ এটা ভাঙলে আমি এটা পাবো, আর এখান থেকে আমি এটা পেয়ে যাব। আচ্ছা, সূচক মানে গুণ করা। অনেকে ভাবে যে 2⁻³ মানে এটা গুণ করে দিল, 6 করে দিল, সেটাও একটা ভুল হতে পারে। ঠিক আছে, দেখো 2⁻³ মানে ভেঙে বুঝতে পারে তাহলে বিষয়টা কি, 2কে 3 বার গুণ হচ্ছে, ভেঙে দেখো, তারপরে দেখো 8 পাচ্ছ, দেনে ভেঙে দেখো, তোমার মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট না, এটা ভেঙে দেখার পর কি মানে সেটাকে হিসাব করার চেষ্টা করো, ডাইরেক্ট গুণ হিসাব করার চেষ্টা করো। 2³ মানে আসলে কি, 2³ মানে 2 লিখলাম, তিনটে সিট আছে মাথায়, যেহেতু 3 আছে, তিনটে সিট আছে, তিনটে সিট ফিল আপ করে দিলাম, দিয়ে আমি গুণ করলাম, গুণ করে আমি পাচ্ছি দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আচ্ছা, পাওয়ার অফ পাওয়ার মানে, পাওয়ার মানে ঘাত আমি বলেছি, মানে মাথায় যেটা আছে বলছে, মানে মানে পাওয়ারের পরে সূচক যোগ করা। অনেকে এটা করে 2 4 6 করে, এটা একটা ভুল। কেন এটা ভুল কেন, ধরো এখানে বলতে চাইছি 3² যখন বুঝতে পারবে না ভেঙে নেবে। তোমাদের ক্লাসে যে অনেক বেশি ক্যালকুলেশন থাকে না, ভেঙে লিখলেও তোমার অনেক বেশি সময় নষ্ট হবে না, এবং ভেঙে ভেঙে লিখে যখন প্র্যাকটিস করে ফেলবে, কনফিউশন যখন থাকবে তুমি বারবার ভেঙে ভেঙে লিখবে। যখন তোমার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, তোমার ভেঙে লিখতে হবে না, তুমি অটোমেটিক বুঝতে পারবে। কিন্তু প্রাথমিক পর্যায়ে যখন তুমি শিখছো, তখন অবশ্যই ভেঙে লেখা উচিত, তাহলেই তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। প্রথম পর্যায়ে তুমি এটা মুখস্থ করাটা যে পাওয়ারে পারে গুণ করব, এটা ঠিক না। প্রথম বোঝার চেষ্টা করো যে তোমার কি ইনটিউশন, যে তোমার নিজে থেকে কি মনে হচ্ছে, সেখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করো। এখানে দেখো 3² এখানে মানে কি, 4টে সিট আছে, মাথায় যেটা আছে সেটা সিট, 3², তাহলে এখানে কি আছে দেখো, এইটা প্রথম সিটে আমি যদি আবার ভাঙি, এমন এইভাবে লিখতে পারবো, প্রত্যেকটা সিটকে আমি ভেঙে ফেলি, ভেঙে ফেলে দেখো 3 কটা আছে, 2 4 6 8টা লিখে দিলাম। তাহলে এই 8 কিভাবে পাওয়া সম্ভব, গুণ করে পাচ্ছি, তাই জন্য হচ্ছে গুণ হচ্ছে। ঠিক আছে, ফর্মুলা অ্যাপ্লাই না করে প্রথম কিভাবে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তখন তবে তাহলে এটা যদি তোমার জানা থাকে, তোমার তাহলে যে কোনো যা কনফিউশন হয়, ভুলেও যা, তুমি নিজে নিজেই করতে পারবে। যে মাইনাসকে বেসের ভিতরে ভাবা, দেখো এই যে মাইনাসকে বেসের ভিতরে ভাবা, এটা তো আমি আগে বলেছি, এটা এখন আর বলা দরকার নেই। এবার যোগে সূচকের নিয়ম চালানো, যোগের সময় ধরো এখানে 2³ সূচকের গুণ সবসময় কি বলবো, গুণের সময় আমরা কাজে লাগাবো, যোগের সময় না। ধরো 2³ + 2², ধরো এখানে কি, ধরো আমি ভাঙতে চাইছি 2³ + 2², কেন হবে না, ধরো আমি বলতে চাইছি যে হবে না, এটা ইম্পর্টেন্ট না, কেন হবে না সেটা ইম্পর্টেন্ট। ধরো আমি এখানে লিখলাম যে 3টে সিট আছে, 3টে সিট বসালাম, 2 2 2 বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে কটা সিট আছে, 4টে সিট আছে, 2 2 2 2, মাঝখানে গুণ চিহ্ন আছে। দেখো এখানে কি এখানে কি 7টা 2 কি পরপর বসানো আছে, বসানো নেই, কেন এখানে যোগ চিহ্ন আছে, 7টা 2 জন পাশাপাশি বসানো থাকবে এবং তাদের মাঝে গুণ চিহ্ন থাকবে, তখনই আমি তাকে মানে এই কটা বলতে পারবো, যে তাহলেই বলতে পারবো যে 2 7টা আছে। কিন্তু এখানে বলা যাবে না, কেননা এখানে এটা আলাদা, এখানে এখানে যোগ চিহ্নটা, যে যোগ চিহ্ন আছে সেটা এর বাধা হিসেবে কাজ করছে, এটা যোগ করতে দিচ্ছে না। ঠিক আছে, আচ্ছা তোমরা উদাহরণ দিয়ে এটা বুঝতে পারবে, এটা হচ্ছে 24 মান পাবে, 24টা সঠিক উত্তর। যদি এখানে 7 করে দিতে, যদি এখানে 2⁻7 করতে, তাহলে উত্তর আসতো অনেক বেশি, অন্য আসতো, যে 2 × 2 × 2 × এরকম করে করে 7 বার গুণ করলে দেখবে অন্য উত্তর আসছে, 24 উত্তর আসছে না। যে 2⁻7 মানে কত, 2 × 7 বার 2 লিখি, হিসাব করি,
1 2 3 4 5 6 আর একটা 2 7টা, তাই 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, মানে আমি 128 পাবো। আচ্ছা, বেস আলাদা হলেও অনেক সময় আমরা সূচক যোগ করে ফেলি। দেখো, বেস আলাদা হলে সূচক যোগ করা যায় না। ধরো এখানে এটা বেস আলাদা বা নিধান আলাদা হলে, যে 2 কিউব আর 3 স্কোয়ার, এটা সূচক যোগ করতে পারবো না। ধরো আমি লিখলাম 2 কিউবকে লিখলাম, দেখো ভেঙে লিখলাম, দেখো 2 2 2, 2 কিউবকে যদি ভেঙে লিখি, আর 3 কিউবকে ভেঙে লিখলে 3 3 3, ভেঙে লিখলাম। 3 কিউবের সিটগুলো আছে 3টে সিট, 3 দিয়ে ফিল আপ করে দিলাম। দেখো এখানে কি তুমি দেখতে পাচ্ছ যে 6 6বার আছে, 6 6বার আছে দেখতে পাচ্ছ? না, 6 6বার নেই। আমি এটাকে অন্যভাবে ভাঙতে পারি। ধরো এটাকে বলতে পারি যে 2 আর 3কে একটা করে সিটে বসাতে পারি। ধরো এই 2 এর সঙ্গে এটা পেয়ার করলাম, একটা সিটে বসিয়ে দিলাম। এই 2 এর সঙ্গে একটা পেয়ার করলাম, একটা সিটে বসিয়ে দিলাম। আবার এই 2টার সঙ্গে এই 2টা একটা পেয়ার করলাম, একটা সিটে বসিয়ে দিলাম। দিয়ে জোড় বানিয়ে আর কি, দিয়ে এটা এইভাবে লিখতে পারি। একই ব্যাপার, আগে পরে লিখলে তো কোনো চেঞ্জ হয় না। ধরো আমি এইটার সঙ্গে এটা পরে লিখলাম, ধরো 5 গুণ 6, 5 গুণ 6 7, এটা মানে কি 5 7 6 একই ব্যাপার। আমি আগে পরে গুণ করি, সেটা কোনো মানে উত্তর চেঞ্জ হবে না, তাই না করলাম। তাহলে এটাকে আমি লিখতে পারি যে 2 ইন্টু 3 কবার লেখা আছে, 3 বার লেখা আছে, এর মাথায় 3 লিখে দিলাম। ঠিক আছে, এইটা আবার দেখো নিচে, দেখো 2 ইন্টু 3 মানে কত, 6। তাহলে এটাকে লিখতে পারি 6, এইটার জায়গায় আমি লিখতে পারি তো 6 কিউব। এইভাবে আসছে আর কি। ঠিক আছে, সবসময় ভেঙে লিখবে, তাহলে কনফিউশন ক্লিয়ার হবে। বারবার যেটাই বুঝতে পারবে না ভেঙে ভেঙে লেখার চেষ্টা করবে, এবং ভেঙে লেখার সঙ্গে যে উত্তরটা বার হচ্ছে, এবং সেটা তোমার ফর্মুলা, তোমার যে তুমি যে সূত্র লাগাচ্ছ বা ফর্মুলা লাগাচ্ছ, মানে যেভাবে তুমি মানে করতে চাইছো, মানে যে নিয়মে তুমি আর কি উত্তরটা বার করার চেষ্টা করছো, সেটার সঙ্গে ম্যাচ করার চেষ্টা করো। দেখো সেটা ম্যাচ করছে কিনা, প্রাথমিক পর্যায়ে বলছি। তারপরে তোমার অটোমেটিক যে তুমি যে নিয়ম কাজে লাগিয়ে তুমি উত্তর বার করবে, সেটা অটোমেটিক তোমার মনে থাকবে। ঠিক আছে, এবং অনেক সময় শূন্য সূচক মানে 5 টু দি পাওয়ার 0, মানে অনেক সময় শূন্য হবে। এটা শূন্য না কেন আমরা আগে আলোচনা করেছি। 5 টু দি পাওয়ার শূন্য মানে আমি ধরো লিখতে পারি কি 5 টু দি পাওয়ার 2 মাইনাস 2, তাহলে 5 টু দি পাওয়ার 5 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস 2 এ লিখতে পারি। ধরো 5 টু দি পাওয়ার, এটাকে এমন লিখতে পারি, এটাকে আমি এটা লিখতে পারি, 5 স্কোয়ার কেটে গেল 1। যদি আমি ফর্মুলা নাও জানি আমি এইভাবে করতে পারবো। ঠিক আছে, দেখো তবে নিচে, তবে সবকিছুর মধ্যে 0 দিলে কিন্তু ওটা 1 হবে না, কেননা 0 টু দি পাওয়ার 0 কিন্তু 1 না। 0 টু দি পাওয়ার 0 অসংগত, 0-র মাথায় যদি 0 হয় সেটা অসংগত হয়ে যাবে। ঠিক আছে, এবার নেগেটিভ সূচক মানে নেগেটিভ মান। ধর 2 টু দি পাওয়ার মাইনাস 3, এটা মানে কি 2 টু দি পাওয়ার মাইনাস 3 মানে কি, আমরা ভেঙে লিখি। ধরো আমি কি হলাম 1 লিখে নিচে যেটা মাইনাস বাদ দিয়ে সেটা পুরোটা লিখে দেবো। এবার এটা মানে কি 1/2 ইন্টু 2 ইন্টু 2 মানে 1/8। আচ্ছা, চল থাকলে, মানে চল মানে হচ্ছে এক্স ওয়াই জেড, না অজানা রাশি আর কি বলতে চাইছি, তখন থাকলে রুল বলতে যায়, সেটা ভাবে অনেকে। না, এটাও ঠিক না। সংখ্যার ক্ষেত্রে যা নিয়ম, চলরাশির ক্ষেত্রেও তাই নিয়ম। চলরাশির ক্ষেত্রে শুধুমাত্র একটা নিয়ম, যে শূন্য থাকলে তোমাকে আগে বুঝে নিতে হবে যে শূন্য, এটা মানে ধরো এক্স টু দি পাওয়ার 0 তখন সমান 1, তখনই লিখতে হবে। এখানে কন্ডিশন দিয়ে দিতে হবে যে এক্স নট ইকাল টু 0, এই কন্ডিশনটা দিতে হবে শুধু। এই ক্ষেত্রে শুধুমাত্র এটাই জাস্ট তফাৎ। তুমি অন্য যে কোনো সংখ্যাকে তুমি 5 টু দি পাওয়ার 0 লেখা আছে, ডাইরেক্ট মান লিখে দিলে কোনো সমস্যা নেই। কিন্তু এক্স টু দি পাওয়ার 0 সমান 1 লিখতে গেলে তোমাকে অবশ্যই বলে দিতে হবে এক্সটা 0 নয়। ঠিক আছে, এমন ব্যাপার। এছাড়া কোনো তেমন কোনো ডিফারেন্স নেই। যে বন্ধনী অংশ বাদ দাও, মানে ব্র্যাকেটটা বাদ দিয়ে দাও, অনেকে ব্র্যাকেটটা বাদ দিয়ে ভাবে। ধরো এটাকে কি বলছি, 3টে সিট বানালাম, ওপরে 3 আছে, 2x 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 লিখে ফেললাম। তাহলে এখানে লিখতে কি 2 কবার, 2 গুণ 2 গুণ 2 মানে 8, এক্স কটা 3টে, 8x কিউব লিখতে পারি। এভাবে লিখতেই পারি আমি ভাঙলে। ঠিক আছে, বা আমি ওই ফর্মুলা অনুযায়ী লিখলে কি হবে, যে 2 কটা আছে 3টে, এক্স কটা আছে 3টে, এটাও লিখতে পারি। এইভাবে আসছে আর কি। ঠিক আছে, আজকে পার্ট 1-এ আমরা এতটা আলোচনা করলাম। পরের দিন পার্ট 2-তে আমরা আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারবে। তোমাদের মধ্যে কোনো
তোমাদের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে বা অন্য কোনো চ্যাপ্টার তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই।